মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করেছে। রিজু নরখাদকের একদম সামনে দাঁড়িয়ে এবং সে হুমকি দিচ্ছে যাতে রিজু বিক্রমগড়ে না যায়। এই হুমকি শুনে রিজুর ঘোর কাটে। তারা যে মামার বাড়ি যাচ্ছে সেটা এই ব্যক্তি জানল কি করে? রিজু এইবার আস্তে আস্তে এক পা করে পিছুতে থাকে। একটা কঙ্কালে তার পা লেগে এসে পড়ে যায়। ওর মা ট্রেন থেকে দেখতে পায় যে রিজু পড়ে আছে। রিজুর মা আর একটুও সময় নষ্ট না করে চেন টেনে ট্রেন থামিয়ে দেয়। দৌড়ে যায় সে রিজুর কাছে, রিজুকে টেনে তোলে। তার মা কিছু বলার আগেই রিজু বলে, ওই দোকানটায় কেউ আছে। মাকে নিয়ে দোকানে ঢুকে দেখাতে যায়, কিন্তু দেখে দোকান একদম ফাঁকা। মাকে বোঝাতে থাকে দোকানে কেউ ছিল, তাকে কিরকম অদ্ভুত দেখতে। তার মা এইসব কথায় কান না দিয়ে রিজুকেই বকতে থাকে, তুই কেন আমাকে না বলে ট্রেন থেকে নেমেছিস? হ্যাঁ। স্টেশন থেকে ইতিমধ্যেই দুজন জিআরপিএফ আসে। তারা রিজুর মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে কেন সে চেন টেনেছে, এবং সবকিছু শোনার পর তারা বলে, ট্রেন এখনই ছেড়ে দেবে, আপনারা দেরি না করে এখনই উঠে পড়ুন ট্রেনে। রিজুর মাথায় তখনও সেই নরখাদকের কথাটাই বারবার ঘুরছে। একবার দোকানের দিকে তাকায় রিজু, দেখতে পায় সেই লেখা যেটা সে বাড়িতেও দেখেছে, বিক্রমগড়ে বিপদ, সাবধান। ট্রেনে উঠে রিজুর মা বলে, এই জন্য তোকে আমি কোনোদিন বিক্রমগড়ে নিয়ে আসিনি। যতবার ঠিক করেছি যাব বলে, কোনো না কোনো বিপদ ঠিক চলে আসে। রিজু চুপ করে আছে। একের পর এক বিপদের মুখে তাকে যেভাবে পড়তে হচ্ছে, কিন্তু কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। নিশ্চিন্তপুর স্টেশনে তার সাথে কি ঘটেছিল কোনো ঘটনাই সে মাকে বলেন, কারণ এরপর মা কিছু জানতে পারলে কোনোভাবেই তাকে বিক্রমগড়ে যেতে দেবে না। রিজু শুধু বুঝতে পারে তার মামার বাড়ির সাথে এই প্রত্যেকটা ঘটনার কিছু যোগাযোগ আছে, আর এই ঘটনাগুলোর পিছনে কি কোনো ভৌতিক ব্যাপার জড়িয়ে আছে নাকি অন্য কিছু। এ বিষয় নিয়ে ভীষণ চিন্তিত রিজু। চাঁদের আলোয় জানলা দিয়ে ট্রেনের বাইরে দেখা যাচ্ছে দুই ধারে ছোট মাটির ঘর, তালগাছ, সুপারি গাছের সারি। এই সব কিছুকে পেছনে ফেলে দিয়ে ট্রেন ছুটে চলেছে। রাত হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা বিক্রমগড়ে পৌঁছে যাবে। সেই জন্য রিজুর মা নামার আগে ডিনার করে নিতে বলে। দুজনে ডিনার করছে ট্রেনের মধ্যে। হঠাৎই ট্রেন চলতে চলতে থেমে যায়। বেশ খানিকটা সময়ও পার হয়ে যায়। রিজুদের ডিনারও হয়ে যায়, কিন্তু ট্রেন এখনো ছাড়ছে না। রাত বেড়েই চলেছে। একজন জিআরপিএফ এসে বলে, ট্রেন এখন আর আগে যাবে না। জঙ্গল থেকে হাতি বেরিয়েছিল, ট্রেন লাইন পার করতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে। কাল সকালে লাইন পরিষ্কার হলে ট্রেন যাবে। রিজুর মা বুঝতে পারছে না কি করবে এই পরিস্থিতিতে। এত কাছে এসেও তারা পৌঁছতে পারছে না। রিজু মোবাইলে ম্যাপ অন করে দেখে বিক্রমগড় জমিদার বাড়ি আর মাত্র আধ ঘন্টার দূরত্বে। সে মাকে বলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা না করে আজকেই হেঁটে তারা পৌঁছে যেতে পারবে। রিজুর মা পুরো কথাটা শোনে, কিন্তু বলে যে এইখান থেকে মামার বাড়ি যেতে গেলে তো নদী পার করতে হবে, এত রাতে কোনো নৌকো ওখানে পাওয়া যাবে না। রিজু বলে, কিন্তু এতক্ষণ ট্রেনের মধ্যে অপেক্ষা করার থেকে নদীর ঘাটে গিয়ে নৌকোর খোঁজ করা তো ভালো। এমনিতে রিজু কোনোদিনই নৌকোতে ওঠেনি। যখন থেকে মায়ের মুখে নৌকোর কথা শুনেছে, সে আর কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। রিজুর মা অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করার থেকে নদীর ঘাটে গিয়ে অপেক্ষা করাই ভালো, যদি কোনো নৌকো পাওয়া যায়। চাঁদের আলো পড়েছে রাস্তার উপর, সাথে অদ্ভুত এক নীরবতা, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ট্রেন থেকে নেমে রিজুরা নদীর দিকে এগোতে থাকে। মাঝে মধ্যে কিছু জোনাকি পোকার আলো রিজুদের রাস্তা আরো আলোকিত করছে। এই দৃশ্য রিজুর কাছে সম্পূর্ণ নতুন। শহরে থাকতে থাকতে গ্রাম বাংলার এই বৈচিত্র্য তার কোনোদিনই অনুভব করা হয়নি। এই চন্দ্রকোনা নদী বিক্রমগড়কে জলপথে বাকি বাংলার সাথে সংযোগ করে রেখেছে। পরাধীন ভারতবর্ষে এই নদীপথেই ব্যবসা বাণিজ্য হতো বিভিন্ন রাজ্যের সাথে, কিন্তু বর্তমানে নদীর পলিমাটি বেড়ে যাওয়ার জন্য এখন আর কোনো বড় জেটি প্রবেশ করতে পারে না।
নৌকোর মাধ্যমেই এখন এই জলপথ ব্যবহার করতে হয়। ইতিমধ্যে রিজুরা নদীর ঘাটে এসে পৌঁছেছে। পূর্ণিমা বলে নদীতে প্রচন্ড জোয়ার আছে আজ। রিজুরা দেখে অনেক নৌকো ঘাটে বাঁধা, কিন্তু কোনো মাঝিকে তারা দেখতে পায় না। রিজু গিয়ে এই দিক ওই দিক একটু দেখতে থাকে যদি কোনো মাঝিকে দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নদীর মধ্যে একটা আলোর ছটা তারা দেখতে পায়। সেই আলো ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতে দেখা যায় একটি নৌকা, আর তার মধ্যে একটি লণ্ঠন বাঁধা। এই লণ্ঠনের আলো তারা নদীর এপার থেকেই দেখতে পাচ্ছিল, কিন্তু রিজুরা লক্ষ্য করে কোনো মাঝি সেই নৌকোতে নেই। রিজু উঠে দেখতে যায় নৌকোতে কেউ আছে কিনা। রিজুর মা সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে বলে, না, তুই এখানেই থাক, কোথাও যাবি না। আবার কোনো নতুন বিপদ আসুক সেটা আমি চাই না। রিজু মায়ের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নদীতে জলের টান আজ প্রবল। নৌকাটা নোঙর করা নেই বলে নদীর ঘাটে বারবার ধাক্কা খেতে থাকছে। রিজুর মা বলে, আমি একবার দেখে আসছি নদীতে কেউ আছে কিনা, তুই এখানেই চুপ করে দাঁড়িয়ে থাক। রিজুর মা নৌকোতে ওঠে, কিন্তু জলের টানে নৌকো এত দুলছে যে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে তার পক্ষে। নদীতে লণ্ঠনের আলো ক্রমশ নিভবে এরকম অবস্থায় রিজু নদীর ঘাটে অসহায়ভাবে দাঁড়িয়ে এক দৃশ্য দেখছে। সে বুঝতে পারে না এই পরিস্থিতিতে সে কি করবে। ওইদিকে নৌকার সামনের দিকটায় তার মা যাওয়ার চেষ্টা করছে। রিজু নদীর ঘাট থেকে চিৎকার করে বলে, সাবধান মা, বেশি সামনের দিকে যেও না, কিন্তু নৌকোতে কিন্তু নোঙর করা নেই। তার মা বলে, কাউকে তো দেখতে পাচ্ছি না, মনে হয় জোয়ারে নৌকোটা ভেসে এসেছে। রিজুর মা নৌকোতে কাউকে দেখতে না পেয়ে নেমে আসছে, কিন্তু আচমকা খুব জোরে একটা ঢেউ আছড়ে পড়ে। রিজু ঢেউয়ের আঘাতে পড়ে যায়। রিজু মাটিতে পড়ে আছে আর দেখছে তার সামনে দিয়ে নৌকো ভেসে যাচ্ছে এবং তার মা নৌকোর মধ্যে। চোখের সামনে তার মায়ের এই অবস্থা দেখে রিজু নিজেকে ঠিক রাখতে পারে না। রিজু কি করবে এই পরিস্থিতিতে? সে সাঁতার জানে, কিন্তু জলের এত টান যে এই জোয়ারের সময় সাঁতার কাটার একদম উপযুক্ত সময় নয়। ওইদিকে জলের টানে নৌকো ক্রমশ মাঝ নদীতে এগিয়ে যাচ্ছে। নৌকো থেকে ক্রমাগত রিজুর মা বলে যাচ্ছে, রিজু তুই জলের কাছ থেকে সরে যা, রিজু জলের কাছ থেকে সরে যা। কিন্তু রিজু তার মাকে মাঝ নদীতে কিছুতেই একা ছেড়ে দেবে না। তার মায়ের কোনো কথা না শুনে রিজু নদীতে ঝাঁপ মারে। রিজু চন্দ্রকোনা নদীতে তার মাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছে। সে সাঁতারে পারদর্শী হলেও আজ নদীর জলে এত টান যে রিজু সাঁতরে মাঝ নদীতে তার মায়ের নৌকো পর্যন্ত পৌঁছতে পারছে না। কিছুটা সাঁতরে এগোচ্ছে, আবার জলের টানে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর ওইদিকে তার মায়ের নৌকা ক্রমশ ভেসে দূরে যেতে থাকছে। রিজু বুঝতে পারে আর কিছুক্ষণের মধ্যেই তার মাকে উদ্ধার করতে না পারলে এই প্রবল জলের টানে নৌকো উল্টে যাবে। কিন্তু রিজু কিভাবে তার মাকে উদ্ধার করবে? কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না। হঠাৎই জলের মধ্যে একটা দড়ি রিজুর সামনে এসে পড়ে। রিজু ঘুরে তাকায়, দেখে নৌকোর মধ্যে অনেকটা তারই বয়সী একটা ছেলে তাকে বলছে, দড়িটা ধরে উপরে উঠে এসো। কিন্তু এত রাতে নদীর মধ্যে কে তাদের সাহায্য করতে এসেছে? এই কথা ভেবে রিজু বেশি সময় নষ্ট করেনি। দড়ি ধরে নৌকোতে উঠে আসে। রিজু অবাক চোখে তাকিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে, কে তুমি? ছেলেটা বলে, আমি ফটিক, আর এখন বেশি কথা বলার সময় নেই, আগে তোমার মাকে উদ্ধার করতে হবে, চলো। রিজু ফটিকের কথা শুনে একটু স্বস্তি পায়। ওইদিকে তার মায়ের নৌকো প্রচন্ড টলতে শুরু করেছে। রিজু ফটিককে বলে, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ফটিক রিজুর হাতে একটা দাঁড় ধরিয়ে বলে, এখানে জলের টান খুব আছে, আমাদের দুজনকে একসাথে দাঁড় বইতে হবে। তুমি দাঁড় বইতে পারো তো? আচ্ছা ঠিক আছে, পারতে হবে না, আমি যেমন করে করছি তুমি তেমন করে নাও, ঠিক আছে? এই যে এরকম করে জলের থেকে এইভাবে করবে, হ্যাঁ হ্যাঁ। রিজু একদিকে এবং অন্যদিকে ফটিক, তারা একসাথে দাঁড় বাইতে শুরু করে। রিজুর মায়ের নৌকা এখনো তাদের থেকে বেশ খানিকটা দূরে। এতক্ষণে রিজুর মা দেখতে পেয়েছে রিজু একজন ছেলের সাথে নৌকো নিয়ে তাকে উদ্ধার করতে আসছে। রিজু নৌকো থেকে তার মাকে বলে,
মা, আমরা কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাব, তুমি চিন্তা করো না, চুপ করে বসে থাকো। ফটিক এবং রিজু অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে তার মায়ের নৌকোর কাছে পৌঁছয়। ফটিক রিজুর মাকে বলে, আপনি আস্তে আস্তে আমাদের নৌকোর দিকে এগিয়ে আসুন, এবং রিজুকে বলে, এই তুমি হাতটা বাড়িয়ে তোমার মাকে ধরে আনো। ফটিকের কথা মতো রিজু তার নৌকো থেকে হাতটা বাড়িয়ে তার মাকে টেনে তাদের নৌকোতে তুলে আনে। এই বিপর্যয়ের পরে রিজুর মা একদম বিধ্বস্ত, নৌকোতেই বসে পড়ে সে। ফটিক একটা জলের বোতল বাড়িয়ে দেয় তার দিকে। একটু জল খেয়ে রিজুর মা বলে, কে তুমি? এত রাতে নদীতে কি করছো? রিজু এগিয়ে এসে বলে, মা, ওর নাম ফটিক। পাশ থেকে ফটিক এসে বলে, আমি জমিদার বাড়ি থেকে এসেছি। এই কথা শোনার পর রিজুর মায়ের ফটিকের আসল পরিচয় বুঝতে আর বেশি সময় লাগে না। তিনি বলেন, তুমি তুহিনদার ছেলে? ফটিক বলে, হ্যাঁ। রিজুর মা ফটিককে দেখে খুব খুশি হয়ে বলে, তোমাকে সেই কত ছোটবেলায় দেখেছি, কতদিন পর তোমাকে আবার দেখলাম। আর কাল রাতেই তো তোমার বাবাকে আমি ফোন করেছিলাম যে আজকে আমরা আসবো। ফটিক বলে, আরে আমি তো তার জন্যই আপনাদেরকে নিতে এসেছিলাম, বাবা আমাকে পাঠিয়েছে। প্রথমে আমি স্টেশনে গিয়ে আপনাদের জন্য খোঁজ করি, স্টেশন থেকে জানতে পারি একটা হাতি কাটা পড়েছে আর আপনারা ট্রেনে আটকে রয়েছেন। তখন একজন জিআরপিএফ পুলিশ এসে আমাকে বললো যে আপনারা কি নদীপথে আসছেন। সেই কথা শুনেই তো আমি নৌকো নিয়ে এদিকে আসছি, এসে দেখি আপনাদের এই বিপদ। রিজু ফটিককে বলে, তুমি না থাকলে আজকের এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারতাম না। ফটিক আর বেশি কথা না বাড়িয়ে বলে, আরে ঠিক আছে ঠিক আছে, অনেক রাত হয়েছে, বাকি কথা বাড়ি ফিরে বললেই হয়, চলো। ফটিক নৌকো চন্দ্রকোনা নদীর এই পাড়ে এনে হাজির করে। নৌকো থেকে নেমে ওরা দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ফটিক রিজুকে বলে, আপনারা এই দিকে আসুন, এই যে গাড়িটা করে আমরা বাকি পথ যাব। গাড়িতে উঠে ওরা জমিদার বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে ফটিক রিজুর মাকে বলে, বাবার মুখে আপনার কথা বহুবার শুনেছি আমি। রিজুর মা হেসে বলে, আমার ছোট থেকে বড় হওয়াটা পুরোটাই তোমার বাবা তুহিনদার কাছে, সেই জন্য তোমার বাবা এতবার আমার কথা বলে। রিজু ফটিকের কাছে জানতে চায়, আচ্ছা জমিদার বাড়িতে এখনো ঘোড়াগুলো আছে? ফটিক বলে, না না, এখন আর কোনো ঘোড়া ফোড়া নেই, আমার জন্মের পর কোনোদিন আমি ঘোড়া দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি এই বাড়িতে নাকি আস্তাবল ছিল। এরপর সারা রাস্তা ধরে রিজু জমিদার বাড়ি নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে ফটিককে। রিজুর মা বলে, এত প্রশ্ন কেন করছিস? তুই তো বিক্রমগড়ে এসেই গেছিস, এবার না হয় নিজের চোখেই সব দেখে নিস। গাড়ি চলতে চলতে একটা বিশাল সিংহ দুয়ারের সামনে এসে থামে। ফটিক বলে, এই তো আমরা পৌঁছে গেছি, আপনারা নেমে পড়ুন। রিজু গাড়ির জানলার কাঁচ নামিয়ে সিংহ দুয়ারের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে এত বড় দরজা আগে কোনোদিনই দেখেনি। রিজুর মা বলে, কিরে তুই গাড়ি থেকে নামবি নাকি ভেতরেই থাকবি? রিজু গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সে এক দৃষ্টিতে জমিদার বাড়ির দিকে তাকিয়ে আছে। ফটিক রিজুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে রিজু, এমন ভাবে তুমি কি দেখছো? রিজু ফটিককে বলে, না, এই বাড়ি আমি আগে দেখেছি। ফটিক বুঝতে পারে না যে রিজু ঠিক কি বলতে চাইছে। ফটিক বলে, কিন্তু তুমি তো প্রথমবার এলে বিক্রমগড়ে, এই বাড়ি তুমি আগে কি করে দেখলে? রিজুর মা এই কথা শুনে অবাক হয়ে যায়। তিনি একটু হেসে বলেন, আমি তো তোকে কোনোদিন বিক্রমগড়ে নিয়েই আসিনি, তাহলে তুই দেখবি কি করে? রিজু এইবার বুঝতে পারে যে সে কিভাবে এই বাড়ি এত ভালো করে চিনতে পারছে। বিক্রমগড় আসার আগের দিন তার বাড়ির বইয়ের আলমারি থেকে পাওয়া সেই নকশাটির কথা তার মনে পড়ে যায়। নকশাটিতে যে বাড়ির ছবি আঁকা আছে, ঠিক সেই বাড়ির মতনই বিক্রমগড়ের জমিদার বাড়িটি দেখতে। কিন্তু সেই নকশার কথা রিজু কাউকেই বলেনি, কারণ যবে থেকে সেই নকশা সে পেয়েছে একের পর এক বিপদ ঘটেই চলেছে। এখনো রিজু এই নকশার কথা একবারও মুখে আনলো না। রিজুর মা বলতে থাকে, কিরে রিজু, বল তুই কিভাবে এই বাড়িটা চিনিস? রিজু কোনো উত্তর না দিয়ে এক মনে দরজার দিকে তাকিয়ে এগোতে থাকে। আচমকা এক ছ্যাক বাদুড় রিজুর মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। রিজু পড়ে যায়। ফটিক দৌড়ে যায় রিজুকে তুলে ধরতে, আর তখনই, ঠিকই তো বলেছ, এই বাড়ি তো তোমার খুব ভালো করেই চেনার কথা, তাই না?
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।